28 বছর বয়স হয়ে যাওয়ার পরেও এই মেয়েটার বিয়ে হচ্ছে না। এমনকি তার জন্য 30টার বেশি বিয়ে সম্বন্ধ এসেছে, কিন্তু তবুও তার বিয়ে হচ্ছে না। এমনটা কেন হচ্ছে মেয়েটার সাথে? তো চলুন গল্পটি শুরু করা যাক। আজকের মুভিটার নাম হচ্ছে অর্চনা 31 নট আউট। মুভির শুরুতেই আমরা দেখতে পাই এক ঘটক একটা পরিবারকে অর্চনার ছবি দেখাচ্ছিল। অর্চনাকে দেখে তাদের পছন্দ হয়, তাই তারা তাকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এজন্য অর্চনা তৈরি হচ্ছিল এবং ছেলেপক্ষ আসার কারণে তার বাবা মাও তৈরি হচ্ছিল। কিছুক্ষণ পরই অর্চনার বাবার মোবাইলে একটা ফোন আসে। অর্চনা গিয়ে ফোনটা রিসিভ করে। তখন ঘটক বলে, অর্চনা, তোমাকে দেখতে যে ছেলে আসার কথা ছিল তারা আর আসবে না, কারণ তারা 28 বছর কোনো মেয়েকে দেখতে চায় না। অর্চনা বাইরে এসে দেখে তার স্কুলের বাস চলে গেছে। তাই অর্চনা ঘটকের উপর রাগারাগি করতে থাকে আর বলে, তুমি আমাকে এই কথা আগে বললে কি হতো? তারা কি জানে না আমি 28 বছরের? বললেই হতো, আমি আগেই স্কুলে চলে যেতে পারতাম। পাত্রপক্ষ আসেনি বলে অর্চনা একটু দুঃখ পায়নি, কারণ এটা তার 30 নম্বর ছেলেপক্ষ ছিল। অন্যদিকে অর্চনার মা নিজেদের সম্মান বাঁচানোর জন্য এক প্রতিবেশীকে মিথ্যা কথা বলছিল যে এই বিয়ের জন্য অর্চনাই মানা করে দিয়েছে। অর্চনা স্কুলে যাওয়ার জন্য বের হয়ে যায়। আসলে অর্চনা একটি স্কুলের টিচার, আর সেখান থেকে যা আয় করে এগুলো দিয়ে সে তার নিজের পরিবারকে দেখাশোনা করে। অর্চনা একটি বাসে করে তার স্কুলে যায়। এদিকে স্কুলে আমরা আনু নামের একটা দুষ্ট বাচ্চাকে দেখতে পাই, আর এটা তার চাচা বিষ্ণু। আনু বিষ্ণুর দোকানের চাবি লুকিয়ে রেখেছিল, তাই বিষ্ণু আনুর সাথে স্কুলে চলে আসে। অর্চনা ক্লাস নিচ্ছিল। বিষ্ণুকে নিয়ে আনু ক্লাসের মধ্যেই ঢুকে পড়ে। অর্চনাকে দেখে বিষ্ণু জানালায় চলে যায়। সেখান থেকেই আনুকে চাবির ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। অর্চনা আনুর কাছ থেকে চাবি খোঁজ করে তাকে দিয়ে দেয়। এরপর সব টিচার যখন লাঞ্চ টাইমে খাবার খাচ্ছিল, তখন তারা আলোচনা করতেছিল যে স্কুলের প্রিন্সিপাল অনেক টিচারকে চাকরি থেকে বের করে দিচ্ছে। এটা শুনে অর্চনাও একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ তার আয়ের মাধ্যমে তার পরিবার চলে। যদি তার চাকরিটা চলে যায় তাহলে সে তার পরিবারকে কিভাবে চালাবে? অর্চনা এইসব ভাবতে থাকে। তারপর বিকালে যখন সে বাসে করে বাসায় ফিরছিল, তখন এক বৃদ্ধ মহিলা তাকে জিজ্ঞাসা করে, তোমার বিয়ের কি খবর? অর্চনা তাকে বলে, পাত্র এখনো দেখছি। বৃদ্ধ মহিলা বলে, দেখতেই থাকো। 25 বছরের পর পাত্র পাওয়া খুবই কষ্টকর, আর সেখানে তোমার তো 28 চলে। বাসের মধ্যে এই বৃদ্ধ মহিলা অর্চনাকে এক বাস কাউন্টারকে দেখায়। সে অর্চনাকে সবার সামনে অপমান করে। এরপর অর্চনা বাস থেকে নেমে বাইরের দিকে যায়। তখন সেই ঘটক অর্চনার পেছনে পেছনে আসে। ঘটক অর্চনাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য ভালো একটা ছেলের ব্যবস্থা করতেছি, আর এইসব কাজ করতে একটু সময় তো লাগেই। তখন অর্চনা তার বাড়ির পাশে দেখতে পায় এই বৃদ্ধ মহিলা আর বাকি দুইজন সারাক্ষণে কিছু না কিছু নিয়ে ঝগড়া লেগেই থাকতো, আর অর্চনার পরিবার সেটা নিয়ে খুবই এনজয় করত। আর অর্চনার ভাই ছিল, তার নাম হলো সুন্দর। সুন্দর গ্রামের আঞ্জু নামের একটা মেয়েকে অনেক ভালোবাসত, কিন্তু আঞ্জুর মা সুন্দরের সাথে তার মেয়েকে বিয়ে দিতে চায় না, তাই সে তার মেয়ের জন্য অন্য পাত্র দেখছে। এটা নিয়ে সুন্দর তার বোনের সাথে আলাপ করছিল। কিছুক্ষণ পরই অর্চনার বাবাকে সেই দালাল ঘটক ফোন করে বলতে থাকে, আগামীকালকে আপনার মেয়েকে দেখার জন্য একটা ছেলেপক্ষ আসছে, তাই আপনারা তৈরি থাকবেন। অর্চনার বাবা বলে, অর্চনা স্কুলে চলে যাবে, তোমাকে না বলছে বন্ধের দিন নিয়ে আসবে? কিন্তু ঘটক এই বিষয়ে রাজি হয় না। তাই পরের দিন আবারও পাত্রপক্ষের জন্য চা বিস্কুট তৈরি করা হচ্ছিল। অর্চনা ভালো করেই জানত যে ছেলেপক্ষ আসবে না, এই জন্য সে স্কুলের জন্য তৈরি হচ্ছিল। তার বাবা তখন ঘটককে ফোন করে জানতে পারে সত্যি ছেলেরা আসছে না। তাই অর্চনা দ্রুত তার স্কুলের জন্য বের হয়ে যায়, কিন্তু আজকেও তার বাস চলে গেছে। তাই অর্চনা অন্য বাসে করে তার স্কুলে যেতে থাকে। এভাবেই তাদের পরিবার চলতে থাকে। অর্চনা তার মাকে নিয়ে বাজার করত, পরিবারের সবার খেয়াল রাখত, তার পরিবারের কথা মতো নিজের জন্য পাত্র খুঁজে বেড়াত। অর্চনা একটা মেয়ে হওয়া সত্ত্বেও সে তার পরিবারের খেয়াল রাখত, আর এই কারণেই বেচারির 28 বছর হয়ে যাওয়ার পরেও সে বিয়ে করতে পারেনি। পরদিন অর্চনা যখন ক্লাস করছিল, তখন তার এক টিচার বান্ধবী এসে বলে, তুমি কি প্রিন্সিপালের সাথে কথা বলেছ? অর্চনা বলে, না তো, কিসের কথা? মেয়েটা বলে, প্রিন্সিপালের লিস্টে নাকি তোমারও নাম আছে, তাই তুমি একটু প্রিন্সিপালের সাথে গিয়ে দেখা করো, তোমাকে চাকরি থেকে বাদ দিতে পারে। এটা শুনে অর্চনা পুরোপুরি ভেঙে পড়ে। ক্লাসে গিয়ে সে চুপচাপ বসে থাকে। তখন সেখানে বিষ্ণু অনুকে নিয়ে আবার আসে। বিষ্ণু আজকে অর্চনাকে বলছিল, প্লিজ ম্যাম, আনুকে আমার চাবিটা দিয়ে দিতে বলুন। অর্চনা এমনিতেই রেগেছিল, তাই আনুকে অনেক জোরে ধমক দিয়ে চাবির ব্যাপারে জিজ্ঞাসা করে। এটা প্রিন্সিপাল শুনে ফেলে। এরপর প্রিন্সিপাল অর্চনাকে ডেকে বলতে থাকে, স্কুল ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে, তাই প্লিজ তুমি কিছু মনে করো না, তুমি অন্য কোথাও ট্রাই করতে পারো, আমি তোমার জন্য রেফার করে দেব। এটা শুনে অর্চনা মন খারাপ করে বাইরের দিকে যেতে শুরু করে, আর বাড়িতে পৌঁছানোর পর জানতে পারে তাকে দেখার জন্য একটি ছেলেপক্ষ এসেছে। তাই অর্চনা তৈরি হয়ে তাদের সামনে যায়। তারা মোবাইলে প্রসাদ নামের একটা ছেলেকে দেখায়। আসলে প্রসাদ দুবাই থাকে, আর সেখানকারই একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করে। পারমিলা আর তার হাজব্যান্ড অর্চনাকে দেখে খুবই পছন্দ করে, তাই তারা প্রসাদের সাথে অর্চনার বিয়ের ডেট জিজ্ঞাসা করতে থাকে।
কিন্তু অর্চনার বাবা বলে আমি ডিসিশন নিয়ে পরে জানাবো, তাই বলে তাদেরকে বিদায় করে দেয়। এরপর রাতে অর্চনার বাবা অর্চনাকে জিজ্ঞাসা করে তোমার কাছে ছেলে কেমন লাগলো, তাদের কাছে কি বলে দেব? অর্চনা বলে তাদেরকে হ্যাঁ বলে দাও। তখনই অর্চনার মোবাইলে প্রসাদের কল আসে। প্রসাদ নিজের পরিচয় দিয়ে অর্চনার সাথে খুব সুন্দরভাবে কথা বলতে থাকে, যেমন খাবার খেয়েছো নাকি, চাকরির জন্য এত চিন্তা করো না, দুবাইতে চাকরির জন্য অনেক ভালো অপরচুনিটি আছে, এইসব আর কি। অর্চনার ও প্রসাদের সাথে কথা বলে খুবই ভালো লাগে, তাই অর্চনা 31 নম্বর প্রস্তাবকে উইন লিখে দেয়। এরপর এখান থেকে আমরা দেখতে পারি যে তার জন্য বাকি 30টা বিয়ের প্রস্তাব কেমন করে এসেছিল। অর্চনা তার বিয়েকে একটা ক্রিকেট ম্যাচের মতো লিখে রাখত, যেমন প্রথমটা রান আউট, মানে পাত্রপক্ষ এসে বিয়ের জন্য রাজি ছিল কিন্তু যৌতুকের টাকা অনেক বেশি দাবি করেছিল। দ্বিতীয়টা কিপার ক্যাশ, মানে পাত্র আগেই একটা মেয়েকে দেখে এসেছিল, তাই অর্চনাকে আর দেখতে চায় না, সে আগের মেয়েটাকেই বিয়ে করতে চায়। 4 নম্বরটা ডিসিশন পেন্ডিং, মানে আগামীকালের কথা বলে তারা আর কিছুই জানায়নি। 5ম নম্বরটা ফ্যামিলি প্রবলেম, মানে অর্চনার পরিবার ছেলেকে পছন্দ করেনি। 15 নম্বরটা ডিসিশন পেন্ডিং। 18 নম্বরটা আউট, মানে ছেলের মেয়েকে পছন্দ হয়নি বলে দেয়। 32 নম্বরটা হোয়াইট, মানে পাত্রপক্ষ অর্চনার বাড়ি খুঁজতে গিয়ে অন্য বাড়ির মেয়েকে পছন্দ করে ফেলে। 25 নম্বরটা হচ্ছে স্টেডিয়াম প্রবলেম, ছেলের পরিবারের অর্চনাদের বাড়ি পছন্দ হয়নি। 27 নম্বরটা থার্ড আম্পায়ার, মানে কুণ্ডুলি মিলছিল না। এরপর 29 নম্বর ম্যাচ ফিক্সিং, মানে পাত্রের আগে 2টা বিয়ে হয়ে গেছে। আর ফাইনালি 31 নম্বরটা অর্চনা জিতে গেছে। এদিকে পরের দিনই ওই ঘটক অর্চনার বাবাকে আবারও ফোন করে বলতে থাকে শোনো, আগামী সপ্তাহে আর একটা ছেলেপক্ষ তোমার মেয়েকে দেখতে এসেছে। কিন্তু অর্চনার বাবা তাকে বলে আর কাউকে আনতে হবে না, গত সপ্তাহে একটা ফ্যামিলি এসে গেছে আর আমার মেয়ের বিয়ে তার সাথেই ঠিক করে ফেলেছি। ঘটক বলে কি বলছো, আমি তো কিছুই জানি না, এখন যে ছেলেটাকে নিয়ে আসতাম তারা অনেক ভালো ফ্যামিলির। অর্চনার বাবা তার কথা না শুনেই ফোনটা কেটে দেয়, তাই ঘটক অর্চনার ছবিটা তার মোবাইল থেকে ডিলিট করে দেয়। অর্চনা ও তার ভাই এই খুশিতে সবার সাথে দেখা করতে শুরু করে আর তার বিয়ের ব্যাপারে কথা বলতে থাকে। সে তার স্কুলের বান্ধবীকেও এই ব্যাপারটা বলতে থাকে। অর্চনা অনেক খুশি ছিল, পরিবারের সবাই মিলে অর্চনাকে আশীর্বাদ করে। তারা অনলাইনে এঙ্গেজমেন্ট করে রাখে। প্রসাদ দুবাই থেকে অর্চনার জন্য একটা মোবাইল পাঠিয়ে দেয়। অর্চনা খুশি হয়ে এটা দিয়ে সবাইকে নিয়ে ছবি তুলতে থাকে। অর্চনার বাড়িতে বিয়ের জন্য তৈরি শুরু হয়ে যায়, তাই অর্চনা ব্যাংক থেকে তার যে সেভিংস ছিল সব উঠিয়ে নিয়ে আসে আর নিজের জন্য শপিং করতে থাকে। অর্চনার বাবা মা বিয়ের কার্ড বানিয়ে সবার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। সেদিন বাসে যে মহিলাটা অর্চনাকে অপমান করছিল তার বাড়িতেও তারা কার্ড দিয়ে যায়। আর অর্চনার ভাই সুন্দর তার বোনের বিয়ের জন্য 1 সপ্তাহ আগেই চাকরি থেকে ছুটি নিয়ে নেয়। এদিকে অর্চনার সাথে প্রসাদের প্রতিদিনই কথা হতে থাকে। তাদের দুইজনের মধ্যে ভালো বন্ডিং শুরু হয়ে যায়। অর্চনা তার বিয়ের জন্য কিছু গয়না কিনে নেয়। এরপর ফাইনালি বিয়ের দিন চলে আসে। হঠাৎ করে অর্চনা 2 দিন ধরে প্রসাদকে ফোনে পাচ্ছিল না। অর্চনার বান্ধবী এসে জিজ্ঞাসা করে তোমার বিয়ের জন্য প্রিপারেশন কেমন চলছে? সেও বলে হ্যাঁ ভালোই চলছে। তাদের বাড়ি পুরো মেহমানে ভরা ছিল, সকালবেলা পাত্র আসবে, এজন্য আত্মীয় স্বজনরা আনন্দ উৎসব করছিল। সবাই যার যার মতো কাজ করছিল আর অর্চনা তার জমানো টাকাগুলো দিয়ে যেখানে যা খরচ লাগতো তাই দিয়ে দিত। তার যা টাকা ছিল সব খরচ করে ফেলছিল। তাদের বাড়িতে এক বুড়ো থেকে বৃদ্ধ বয়সের লোকেরা বেশি আনন্দ করছিল, কারণ তারা অনেক বছর ধরেই অর্চনার বিয়ের জন্য অপেক্ষা করছিল। তখনই আমরা একটা বৃদ্ধ লোককে দেখতে পাই, যে কিনা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল আর হয়তো কিছু খাওয়ার জন্য অপেক্ষা করছিল। এদিকে অর্চনার মা সবাইকে বলছিল প্রসাদের শুধুমাত্র মা আর একটা ছোট বোন আছে, তার বাবা কয়েক বছর আগে মারা গেছে। কিন্তু মহিলাদের কথা তো বুঝেনি, এরা একজন আরেকজনকে ছোট করার জন্য লেগে থাকতো। এখানে তারা আগামীকাল কি শাড়ি পরবে সেটা নিয়ে কথা বলছিল, কিন্তু ওই ঝগড়াটে বৃদ্ধ মহিলা বলে শাড়ি নিয়ে কি হয়েছে, যার যেটা ভালো লাগবে সে সেটাই পরবে। কিন্তু এই মহিলাগুলো একজন আরেকজন থেকে বেটার দেখানোর জন্য চিন্তা করছিল। অন্যদিকে সুন্দর তার গার্লফ্রেন্ডের কাছে যায়, সবাইকে খাবার খাওয়াতে থাকে। তাকে খাবার খাওয়ানোর বাহানায় বলছিল আমি তোমাকে ক্লাস 7 থেকে পছন্দ করতাম আর তখন থেকেই তোমার পেছনে পড়ে আছি, আর এখন তোমার মা তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছে। আসলে মানুষ ঠিকই বলে, সত্যিকারের প্রেম কখনো জিতে না। এটা বলে সুন্দর মন খারাপ করে চলে যায়। বাইরে আমরা ওই ঘটককে দেখতে পাই, সে কিছু লোকদের সাথে মদ পান করছিল আর সবাইকে বলছিল তোমরা কি জানো কতটা কষ্ট করে একটা পাত্র খুঁজে বের করতে হয়? আমি অর্চনার জন্য পাত্র খুঁজে বের করেছিলাম, সে কিছুদিন পর আসার কথা ছিল। তখন সেখানকার একজন ঘটককে বলে তুমি কি আমার জন্য একটা মেয়ে দেখতে পারো? এই কথা শুনে ঘটক কিছু মেয়ের ছবি বের করে তাকে দেখায়। এদিকে অর্চনা তার বিয়ের খুশিতে নিজের রুমে চলে যায় আর আয়নায় নিজের চেহারা দেখতে থাকে এবং ডান্স করতে থাকে। পাশে একটা ছোট্ট ছেলেকেও নিয়ে নেয়। এমন সময় সুন্দর দরজা খুলে বলে বৃদ্ধের জন্য কিছু টাকা দিতে হবে, তুমি তো দেখছি এখানে ডান্স করছো। যাই হোক, বাইরে একজন বৃদ্ধ অপেক্ষা করছে, সে কে তাকে আমি চিনি না, মনে হয় খাবার খেতে এসেছে। এই কথা শুনে অর্চনা বাইরে আসে এবং বৃদ্ধ লোকটির সঙ্গে দেখা করে। অর্চনা তখন তাকে জিজ্ঞাসা করে কে আপনি?
আমরা তো আপনাকে ইনভাইট করিনি, ক্ষুধা পেয়েছে, কিছু খাবেন? খাবারের কথা শুনে লোকটি মাথা নেড়ে সম্মতি জানায়। অর্চনা তখন লোকটিকে টেবিলে গিয়ে বসতে বলে এবং সে যায় খাবার আনতে। তখন খাবার নিয়ে আসার সময় কেউ অর্চনাকে কল করে, সেজন্য অর্চনা লোকটিকে খাবার না দিয়ে কল রিসিভ করতে চলে যায়। ফোনের ওপার থেকে প্রসাদের দুলাভাই তাকে বলে, আমি এখন পুলিশ স্টেশনে আছি, প্রসাদ কি তোমাকে কল করেছিল? অর্চনা বলে, না, আমি তো 2 দিন ধরে বিয়ে নিয়ে খুবই ব্যস্ত, তাই তার কোনো খোঁজ নেওয়া হয়নি। তখন প্রসাদের দুলাভাই বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবাকে ফোনটা দাও, আমি তার সাথে কথা বলবো। অর্চনা বলে, ঠিক আছে, সমস্যা নেই, আপনি আমাকে বলুন। লোকটি তখন বলে, প্রসাদ সকাল থেকেই গায়েব, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি সে তার গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে গিয়েছে, আগামীকাল তোমাদের বিয়ে হচ্ছে না। এই কথা শুনে অর্চনা পুরোপুরি শকড হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। ভাবতে ভাবতে ওই বৃদ্ধ লোকটিকে নিয়ে কল্পনা করতে থাকে। সে ভাবতে থাকে, আমার আর বিয়ে হবে না, আমার সব টাকা খরচ হয়ে গেছে। তখনই বাইরে থেকে কান্না করতে করতে অর্চনা ঘরের ভেতরে যায়। তার বাবাকে নিয়ে বলতে থাকে প্রসাদ অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এটা শুনে তার বাবার বুকে ব্যথা শুরু হয়ে যায়। বাইরে মহিলারা বলাবলি করছিল, ওই ছেলেটার কপাল ভালো, অন্য একটা মেয়ে নিয়ে পালিয়ে গিয়েছে, তা না হলে এই বয়স্ক মেয়েটাই তার কপালে জুড়ত। তখনই ঘরের ভেতর থেকে শুনতে পায় অর্চনার বাবা স্ট্রোক করেছে। তখনই দেখা যায় এটা অর্চনার কল্পনা ছিল। কল্পনার লোকটি তাকে বলছিল এমনটা করলে বিয়ে অনুষ্ঠান শোকে পরিণত হয়ে যাবে। এরপর অর্চনা একটা চিন্তা করে, এসবের জন্য সে নিজের জীবনই দিয়ে দিচ্ছে। তারপর লোকজন তাকে বাঁচিয়ে তোলে। তারপর অর্চনার একটা লাস্ট ভ্রম হয়, সে একটা বন্দুক নিয়ে বাইরের সকল মানুষকে মেরে ফেলে। কিছু মানুষ নিজেদেরকে ঘরের মধ্যে বন্দী করলেও সে ছাদে উঠে এলোপাথারি গুলি করে সবাইকে মেরে ফেলে। এটা শুনে ওই বৃদ্ধ ভয় পেয়ে যায়। তবে এসব কিছু তো আর কোনো সমাধান না, তাই অর্চনা কল্পনা থেকে বের হয়ে তার রুমে যায়। তখন অর্চনার মা তাকে বলে বাবুর্চিরা অ্যাডভান্স টাকা চাইছে, তা না হলে তারা খাবার বানাবে না। তখন অর্চনা চিন্তায় পড়ে যায়, তার মাকে কি বলবে। কিছু একটা চিন্তা করে সে তার কিছু জমানো টাকা তার মাকে দিয়ে দেয়। তারপর অনেক চেষ্টা করে ফ্যানের সাথে নিজেকে ফাঁস দিবে বলে ঠিক করে, কিন্তু বাড়ি ভর্তি মানুষ থাকার কারণে সে এটাও ঠিকঠাক মতো করতে পারে না। কিছুক্ষণ পর প্রসাদের দুলাভাই অর্চনাকে ফোন করে বলে, তুমি কি তোমার বাবাকে এই বিষয়ে কিছু বলেছ? অর্চনা না করে দেয় এবং তাকেও তার ফ্যামিলিতে এইসব বিষয় বলতে নিষেধ করে। লোকটা বলে প্রসাদ নাকি ওই মেয়েটাকে বিয়ে করে ফেলেছে। অর্চনা বলে ভালো হয়েছে। এদিকে বাড়িতে অনেক খুশির আমেজ চলছিল। অর্চনা ছাড়া এই বিষয়টা কেউ জানতো না। কিছুক্ষণ পর অর্চনার বাড়িতে তার এক বন্ধু আসে। এই লোকটা অর্চনাকে ছোটবেলা থেকেই পছন্দ করত, কিন্তু সে অপেক্ষা করতে করতে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে। তবুও সে অর্চনাকে কিছু কাপড় গিফট করে যায়। অর্চনা গিয়ে শুয়ে থাকে। তখন তার বাবা তার রুমে আসে। সে এসে বলে, আমি তোমাকে অনেক চিন্তিত দেখছি, কি হয়েছে আমাকে বলো। তখন অর্চনা বলে, কিছুই তো হয়নি, তুমি কি নিয়ে চিন্তা করছো? আমি তোমাকে ছোটবেলা থেকেই চিনি, কি হয়েছে আমাকে বলো। অর্চনা বলে, না বাবা, তেমন কিছুই হয়নি, আমি তোমাদের সবাইকে ছেড়ে এখান থেকে চলে যাব। তখন সে বলে, আমি জানি তুমি তোমার সমস্যার কথা কাউকে বলতে চাও না, কিন্তু আমি চাই তুমি সারা জীবন সুখে থাকো। এই বলে সে সেখান থেকে উঠে চলে যেতে লাগে। তখন অর্চনার ফোনে একটা কল আসে। তার বাবা বলে, কে কল করেছে? অর্চনা বলে, প্রসাদ করেছে। ফোন রিসিভ করলে অর্চনা দেখে এটা সত্যি সত্যি প্রসাদ ছিল। তখন সে অর্চনাকে বলে, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, এটা মাফ চাওয়ার মতো না, তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, আমি যেটা করেছি সেটা অকল্পনীয়। অর্চনা বলে, তুমি কি এইসবের জন্য আমাকে ফোন করেছো? প্রসাদ বলে, না, আমি জানি তোমার ঘরের কি অবস্থা, আমি তোমার ঘরের লোকদের সঙ্গে কথা বলতে চাই, যদি তুমি আমাকে অনুমতি দাও। অর্চনা বলে, কোনো দরকার নেই, আমি আমার ঘর সামলে নিতে পারবো। এদিকের আশেপাশের সব মহিলারা শাড়ি নিয়ে প্রতিযোগিতা করছিল যে কে কোন কালারটা পরবে, মানে সবাই সবাইকে চমকে দিতে চায়। এদিকে অর্চনার ভাই সুন্দর এসে তাকে বলে, তোমাকে না বললাম ওই বাবুর্চিদের টাকা দিও না, দেখো এখন হয়তো কোথাও গিয়ে বসে আছে, সকালে মানুষজন কি খাবে। এটা শুনে অর্চনা রেগে গিয়ে বলে, বিয়েটাই তো হচ্ছে না, তাহলে খাওয়া দাওয়া দিয়ে কি করবে? এটা শুনে তো সুন্দর অবাক হয়ে যায়। এবার অর্চনা তার ভাইকে সবকিছু বলতে থাকে যে প্রসাদ অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে, আমি কিছুক্ষণ আগেই জানতে পারলাম। সুন্দর জিজ্ঞাসা করে, এটা কি এখানকার অন্য কেউ জানে? অর্চনা বলে, না, কাউকে বলো না, তাদের খুশিটা নষ্ট হয়ে যাবে। সুন্দর বলে, তুমি এসব কি বলছো? তাহলে কালকে কি হবে, কিছুই বুঝতে পারছো? অর্চনা বলে, কিছুই হবে না, আমি সব সামলে নেব। এরপর অর্চনা বাইরে গিয়ে দেখতে পায় ওই বৃদ্ধ লোকটি এখনো সেখানেই বসে আছে। তাই সে লোকটিকে গিয়ে খাবার খাওয়াতে থাকে আর কান্না করে বলতে থাকে, আপনি কি জানেন আজকে এখানে কোনো বিয়ে হচ্ছে না, আর এটা এখন কেউ জানে না। আমার ফ্যামিলি চাইতো আমি যেন বিয়ে করে সুখী থাকি, এজন্য তারা অনেক স্যাক্রিফাইস করেছে। আমি আমার জমানো সব টাকা এই আয়োজনে খরচ করে ফেলেছি। আমার যখন চাকরিটা চলে গিয়েছিল তখনই আমি বিয়ের খবরটা পেয়েছি, তাই আমি আমার চাকরি হারানোর কষ্টটা ভুলেই গিয়েছিলাম। স্টেজ, খাওয়া দাওয়া সব কিছুতেই খরচ করলাম। শেষে কি হলো, পাত্র অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেল। অর্চনা কান্না করে এই বৃদ্ধকে বলতে থাকে। লোকটি খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তার কিছুক্ষণ পর আনু অর্চনাকে ডাক দেয়। তার সাথে বিষ্ণুও ছিল।
তখন বিষ্ণু অর্চনাকে বলে, আমি আসলে তোমাকে কিছু কথা বলতে এসেছি, প্লিজ আমাকে কথাগুলো বলতে দিও। কথা বলার মধ্যে অন্য কোনো কথা বলবে না, আমাকে বাধা দেবে না। তুমি কি জানো, আমি যখন শুনেছি আমার জন্য তোমার চাকরিটা চলে গিয়েছে, তখন থেকে আমি ঘুমাতে পারি না। অর্চনা বলে, আমার চাকরি তোমার জন্য যায়নি। বিষ্ণু বলে, একটু চুপ থাকো, আমাকে বলতে দাও। আসলে আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু তোমার ভয়ে কখনো বলতে পারিনি। কিন্তু যখন শুনেছি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি তোমার বিয়ে ভাঙার জন্য কি না করেছি তুমি নিজেও জানো না। তবে আমি খুব ভালো করেই জানি আজ তোমার বিয়ে, কিন্তু কি করব, শুধু এই কথাটুকুই বলতে এখানে এসেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে অর্চনা অবাক হয়ে যায়, আর সে যাওয়ার সময় বলে যায়, আগামীকাল তুমি কমিউনিটি সেন্টারে মিউজিক সিস্টেমে থাকবে। এরপর সকাল হয়ে যায়। অর্চনা তৈরি হচ্ছিল এবং বাকি সবাই শাড়ি পরে যার যার মতো করে তৈরি হয়। মহিলারা সবাই রেশারেশি করে সবাই একই রকমের শাড়ি পরে, কিন্তু সে বৃদ্ধ মহিলা একাই ব্লু কালারের শাড়ি পরছিল। যাই হোক, সবাই কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এখানকার মিউজিক সিস্টেম বিষ্ণু চালাচ্ছিল। সবাই পাত্রের জন্য অপেক্ষা করছিল, কিন্তু পাত্র আসে না। অর্চনা উঠে মাইকের সামনে গিয়ে বলে, আমি এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কথাটি হচ্ছে যে প্রসাদ আমাকে বিয়ে করতে আসার কথা ছিল, সে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। এটা শুনে সবাই থ হয়ে যায়। এই বিষয়টা আমি গতকাল রাতেই জেনেছি। এই বিষয় আমি কাউকে বলিনি, এমনকি আমার মা বাবাকেও বলিনি, কারণ আমি কারো আনন্দ নষ্ট করতে চাইনি। সত্যি বলতে আমি এমন কাউকে বিয়ে করতে চাইনি যে আমাকে ভালোবাসে না। আমি যদি তাকে বিয়ে করেও ফেলতাম, তাহলে হয়তো সারা জীবন আমাকে কষ্টে দিন পার করতে হতো। আমি অনেক চিন্তা করে দেখলাম, বিয়ে করার জন্য নিজের ডিসিশনটা অনেক বড় একটা ডিসিশন। একজন জ্যোতিষী কেন আমার বিয়ের সিদ্ধান্ত নেবে? আসলে আমারই ভুল ছিল, কারণ এইসব আমি মুখ বুঝে সহ্য করে নিয়েছি, কিন্তু এখন আর সহ্য করব না। কোনো জ্যোতিষী, কোনো দালাল, কোনো ঘটক আমার জীবনের সিদ্ধান্ত নিতে পারবে না। আমার নিজের সিদ্ধান্ত আমি নিজেই নেব। কিন্তু তবু এখানে বিয়ের অনুষ্ঠান হবে, এটা শুনে সবাই হাততালি দিতে থাকে, আর বিষ্ণু খুব খুশি হয়ে যায়। এখানে সবাই যে যার মতো করে অর্চনার সাথে ছবি তুলতে থাকে। এরপর বিষ্ণু অর্চনার সামনে এসে অর্চনাকে জিজ্ঞাসা করে, আমি যে তোমাকে গতকালকে যা বলেছি তার ব্যাপারে কি ভাবলে? অর্চনা বলে, ঠিক আছে, আসলে আমার এখন চাকরি নেই, আর আমি বিয়ে তখনই করব যখন আমার ভালো একটা চাকরি হবে। বিষ্ণু তখন বলে, তাহলে তো তোমার জন্য আমাকে আরও 1 বছর অপেক্ষা করতে হবে। অর্চনা বলে, হ্যাঁ। তখন বিষ্ণু বলে, আমি তোমাকে কমিউনিটি সেন্টারে অথবা অন্য কোথাও চাকরির ব্যবস্থা করে দেই। অর্চনা বলে, না, আমি নিজেই একটা চাকরি খুঁজে নেব। এরপর আমরা দেখতে পাই সুন্দর তার গার্লফ্রেন্ডের সাথে বসেছিল। সুন্দরের গার্লফ্রেন্ড তাকে বলে, আমার বিয়ে অন্য কোথাও ঠিক হয়েছে এই কথা তোমাকে কে বলেছে? আমি আমার পছন্দ মতো বিয়ে করব। আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব। এটা শুনে সুন্দর খুব খুশি হয়ে যায়। তারপরও এই বিয়ে না হওয়ার জন্য আমরা 2টা রিজন দেখতে পাই। বিষ্ণু কিছুদিন আগে মন্দিরে গিয়েছিল, আর এই বিয়েটা না হওয়ার জন্য সে 101টা নারকল ভেঙেছে। আর দ্বিতীয়টা হচ্ছে, সেই মন্দিরে প্রসাদকে যে মেয়েটা ভালোবাসে সেই মেয়েটাও পুজো করছিল, আর ভগবানের কাছে বলছিল, প্লিজ প্রসাদকে বিয়েটা করতে দিও না, আমাকে প্রসাদকে ব্ল্যাকমেল করার শক্তি দাও। তাদের দুজনের প্রার্থনা দেখে আসলেই বেচারি অর্চনার বিয়েটা হয় না, আর এখানে এভাবে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের গল্পটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।